কি লুকিয়ে আছে গ্রিনল্যান্ডের বুকে, যার জন্য আমেরিকা ন্যাটোর সঙ্গেও যুদ্ধ করতে পিছুপা হচ্ছে না? সাল 1941, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শয়ে শয়ে আমেরিকান সৈন্য গ্রিনল্যান্ডে আসে আর তারা এখানে একের পর এক মিলিটারি বেস তৈরি করে। সেদিন আমেরিকার লক্ষ্য ছিল যে করেই হোক গ্রিনল্যান্ডকে হিটলারের হাত থেকে রক্ষা করা। আজ 2026, সেই আমেরিকারই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিচ্ছেন। তিনি বলছেন গ্রিনল্যান্ডকে দখল করে নেবেন, এর জন্য তিনি যুদ্ধ করতেও রাজি আছেন। প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির দূত বলেন, তিনি কেন আজ যুদ্ধ চাইছেন? আজকের দিনে ঠিক কী কারণে আমেরিকা গ্রিনল্যান্ড দখল করতে চাইছে? আর এই যে তিনি বলছেন যে গ্রিনল্যান্ডকে রাশিয়া বা চীনের হাতে যেতে দেবেন না, তার কারণ কি? কেন বরফে ঢাকা একটা ভূখণ্ড, যেখানে না তো একটা বড় শহর রয়েছে, না তো মানুষের বসবাসের যোগ্য, সেই জায়গাকে নিয়ে আজকে কেন একটা যুদ্ধ শুরু হয়েছে? অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি শুনে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন তারা তাদের মিলিটারিকে আমেরিকায় সৈন্যের ওপর শ্যুট করার অর্ডার দিয়েছেন। এখানে একটা প্রশ্ন উঠে আসছে, কেন গ্রিনল্যান্ডকে রক্ষা করতে ডেনমার্ক এগিয়ে আসছে? আমেরিকা এবং ডেনমার্ক দুটোই ন্যাটোর দেশ, আর এই দুটো দেশ যদি নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ন্যাটোর কি হবে? এবার কি ইউরোপের সমস্ত দেশ মিলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে? আজকের এই ভিডিওটা জিওপলিটিক্যালের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমেরিকা কেন গ্রিনল্যান্ড দখল করতে চাইছে, এটা জানতে হলে আমাদের প্রথমে গ্রিনল্যান্ডের লোকেশনটা ভালো করে বুঝতে হবে। আমরা যখন পৃথিবীর ম্যাপ দেখি তখন আমরা পৃথিবীর দেশ বা মহাদেশের আসল সাইজ দেখতে পাই না। বলতে পারেন এই ম্যাপগুলো অনেকটাই ভ্রান্ত। এই যে ম্যাপের উপরের দিকটায় যেখানে বরফ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গ্রিনল্যান্ড। ম্যাপে এটাকে যত বড় দেখতে পাচ্ছেন, এটা ততটা বড় নয়। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের গ্রিনল্যান্ডের তুলনায় একেবারে অ্যাকচুয়াল সাইজ। তো গ্রিনল্যান্ডের লোকেশনটা দেখুন, এটা একেবারে ম্যাপের উপরের দিকে রয়েছে, অর্থাৎ উত্তর মেরুর কাছে। উত্তর মেরু এমন একটি জায়গা যেখানে সূর্যের আলো তির্যকভাবে পড়ে, যে কারণে এখানে প্রচুর ঠান্ডা থাকে। আর বলতে পারেন কয়েক লক্ষ বা কয়েক কোটি বছর ধরে এই উত্তর মেরু সাগর, গ্রিনল্যান্ড সহ মোটা বরফের চাদরে ঢাকা রয়েছে। এবার প্রশ্ন আসতে পারে, এই গ্রিনল্যান্ডে বরফ কতটা মোটা রয়েছে? এই বরফগুলো দেখতে পাচ্ছেন, এই বরফগুলো কিছু কিছু জায়গায় 2 থেকে 3 কিলোমিটার পুরু। আরেকটি হিসাব অনুযায়ী এখানে 21 লক্ষ কিউবিক কিলোমিটার বরফ রয়েছে। আর এই বিশাল পরিমাণ বরফের জন্য দ্বীপটির মাটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক তলে চলে গেছে। আর এই বরফের নিচে এমন কিছু রয়েছে যার জন্য আমেরিকা ন্যাটোর বিরুদ্ধেও যুদ্ধ করতে চাইছে, আর সেই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো অতিরিক্ত ঠান্ডার জন্য এই গ্রিনল্যান্ডে কখনোই ঘন জনবসতি গড়ে ওঠেনি। আজ এই দ্বীপ, যার আয়তন অর্ধেক ইউরোপের সমান, সেখানে মাত্র 26,000 মানুষ বসবাস করে। কিভাবে ডেনমার্ক গ্রিনল্যান্ডে পাঠালো, চলুন জানা যাক। আপনারা কি কখনো ভাইকিংসের নাম শুনেছেন, যারা একসময় ইউরোপের এক দুর্ধর্ষ যোদ্ধা ছিল? এই ভাইকিংসরাই 1000 খ্রিস্টাব্দের দিকে গ্রিনল্যান্ড আবিষ্কার করে। তারাই প্রথমে এখানে বসবাস শুরু করেছিল। ভাইকিংসরা ডেনমার্কের জনগণ, মানে ডেনিশদের পূর্বপুরুষ। আর তারা এখানে প্রায় 450 বছর ছিল। তারপর ধীরে ধীরে এখানকার আবহাওয়ার কারণে তাদের মধ্যে অনেকেই মারা যায়। তারপর তারা এখান থেকে চলে যায়। ভাইকিংসরা চলে যেতেই 1450 খ্রিস্টাব্দের পর থেকে এখানে ইনিউটুসরা বসবাস শুরু করে। আর আজকের দিনেও এখানে প্রধান জনবসতি ইনিউটুসরাই রয়েছে। আর 1500 থেকে 1600 শতকের মধ্যে এখানে ইউরোপের শক্তিগুলো সারা বিশ্বজুড়ে কলোনি বানাচ্ছিল। তখন 1721 সালে ডেনমার্ক আবার গ্রিনল্যান্ড দখল করে নেয়। সেই 1721 থেকে আজ 2026 সাল পর্যন্ত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনেই রয়েছে। ব্রিটিশরা যেমন আমাদের উপর অত্যাচার করেছিল, ঠিক তেমনই ডেনিশরাও এই গ্রিনল্যান্ডের ইনিউদের ওপর অত্যাচার করেছিল। এখানকার বাচ্চাদের জোর করে ধরে নিয়ে যাওয়া হতো শিক্ষা দেওয়ার নাম করে। এমনকি যেসব মহিলারা যারা বাচ্চা জন্ম দিতে না পারতো, তাদের জোর করে বহু মহিলাকে জন্ম নিয়ন্ত্রণের অপারেশন করানো হতো। সেই ইতিহাস গ্রিনল্যান্ডের মানুষ আজও ভুলতে পারেনি। তবে 1979 সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে অটোনমি দিয়েছে, মানে আজকের দিনে তাদের নিজস্ব পার্লামেন্ট রয়েছে, তাদের নিজস্ব প্রধানমন্ত্রীও আছে। তাদের বিদেশ নীতি এবং সিকিউরিটি দুটোই ডেনমার্ক নিয়ন্ত্রণ করে।
এমনকি এখানকার সংবিধানে একটি ধারা আছে, যদি গ্রিনল্যান্ড ডেনমার্কের থেকে আলাদা হতে চায় তবে যে কোনো সময় তারা একটা ভোট করে সিদ্ধান্ত নিতে পারবে এবং ডেনমার্কের পার্লামেন্টে একটি বিল পাশ করতে হবে, তাহলেই তারা একটি নিজস্ব স্বাধীন দেশে পরিণত হবে। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, তাহলে কেন গ্রিনল্যান্ডের জনগণ ডেনমার্কের থেকে আলাদা হচ্ছে না, কেন স্বাধীনতা নিচ্ছে না? তাহলে চলুন সেটাই জেনে আসি। গ্রিনল্যান্ড মূলত বরফের চাদরে ঢাকা, আর এখানকার তাপমাত্রা এতটাই কম যে খুব বেশি জনগণ এখানে নেই। শুধুমাত্র উপকূল এলাকায় যেখানে তাপমাত্রা একটু কম সেখানে ছোট ছোট শহর গড়ে উঠেছে। আর এই কারণে এখানকার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। জানলে অবাক হবেন, এখানে যোগাযোগ করার জন্য তেমন ভালো রাস্তাও নেই। যোগাযোগ করার জন্য এখানকার মানুষদের প্লেন বা জাহাজ ব্যবহার করতে হয়, নয়তো ব্যবহার করতে হয় কুকুরে টানা স্লেজ গাড়ি। এই কারণে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে প্রতি বছর বিশাল পরিমাণে অর্থনৈতিক সাহায্য করে। প্রতি বছর ডেনমার্ক গ্রিনল্যান্ডকে $500 বিলিয়ন বাজেট দেয়, যেটা গ্রিনল্যান্ডের মোট বাজেটের 20% ঘাটতি পূরণ করে। তাই হঠাৎ করে গ্রিনল্যান্ড যদি ডেনমার্ক থেকে স্বাধীন হয়ে যায় তাহলে তারা ডেনমার্কের এই সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাবে। ডেনমার্ক ন্যাটো কান্ট্রি, এর জন্য গ্রিনল্যান্ডও সুরক্ষা পায়। তবে আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধ করে গ্রিনল্যান্ডকে দখল করা আমেরিকার কাছে মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, কারণ এখানে রয়েছে মাত্র কয়েকশো সৈন্য, 4টে হেলিকপ্টার, 4টে পেট্রোলিং শিপ ও 6টা কুকুরে টানা গাড়ি। এগুলো ছাড়া গ্রিনল্যান্ডের কিছুই নেই। তাই আমেরিকা চাইলেই গ্রিনল্যান্ডকে নিয়ে যা খুশি তাই করতে পারে। আর এই রকম পারমিশন ডেনমার্ক আমেরিকাকে দিয়েছিল। এই যে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে দখল করতে চাইছে, এটা শুধু আজকেই নয়, বিগত প্রায় 200 বছর ধরে আমেরিকা গ্রিনল্যান্ডকে দখল করতে চাইছে। আজকের দিনে আমরা যেমন আমেরিকাকে এত বড় দেখতে পাই, তবে প্রথমে আমেরিকা এত বড় দেশ ছিল না। পরবর্তীকালে তারা টাকা দিয়ে বা যুদ্ধ করে নিজেদের দেশকে বাড়িয়েছে। যেমন ধরুন আলাস্কা, যেটা আমেরিকা রাশিয়ার থেকে টাকা দিয়ে কিনেছিল। আমেরিকার তৎকালীন সেক্রেটারি অফ স্টেটস, মানে বলতে পারেন আমেরিকার বিদেশ মন্ত্রী উইলিয়াম হেনরি সিওয়ার্ড, যিনি আলাস্কা কেনার সময় রাশিয়ার সঙ্গে ডিল করেছিলেন। তিনি 1868 সালে ডেনমার্কের সঙ্গে একটা নেগোসিয়েশন শুরু করেছিলেন গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড কেনার জন্য, কারণ সেই সময় ব্রিটেন এবং আমেরিকার সম্পর্ক তেমন ভালো ছিল না, আর কানাডা ছিল ব্রিটেনের দখলে। তো আমেরিকা চেয়েছিল কানাডা দুদিক থেকে, মানে আলাস্কা এবং গ্রিনল্যান্ড থেকে কানাডাকে চাপ দেবে যদি কানাডাও একটা সময় আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে যায়। এমনকি সেই সময় আমেরিকার খুব কাছেই ডেনমার্কে একটি দ্বীপ ছিল যার নাম ডেনিস ওয়েস্ট ইন্ডিজ। সেটাও আমেরিকা ডেনমার্কের কাছ থেকে কিনতে চায়। কিন্তু আমেরিকার পার্লামেন্টে যখন সিওয়ার্ড এই প্রস্তাব আনেন, তখন আমেরিকার পার্লামেন্ট কংগ্রেস এই প্রস্তাবটিকে রিজেক্ট করে দেন, কারণ আমেরিকা মাত্র কিছু বছর আগেই আলাস্কা কিনেছিল আর তারা সেখানে তেল বা সোনার খনি খুঁজে পায়নি। তখন আমেরিকার পলিসি মেকারদের মনে হচ্ছিল আমেরিকা হয়তো আলাস্কা কিনে ভুল করেছে, তাই তাদের নতুন করে টেরিটরি আর দরকার নেই। কিন্তু আবার 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে ডেনমার্ক আমেরিকাকে একটা প্রস্তাব দেয়। তারা আমেরিকার কাছে ডেনিস ওয়েস্ট ইন্ডিজ, যেটা ক্যারিবিয়ান সাগরে রয়েছে, সেটা বিক্রি করতে চায়। আর এর বদলে তারা আমেরিকার কাছ থেকে লিখিয়ে নেয় গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ। আর ওই ডেনিস ওয়েস্ট ইন্ডিজকে আজকের দিনে বলা হয় ভার্জিন আইল্যান্ড। আর আমেরিকা শুধুমাত্র ডেনমার্কের রেকর্ড রিকগনাইজ করেনি, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যখন ডেনমার্ক দখল করে নিয়েছিল, তখন গ্রিনল্যান্ডকে বাঁচানোর জন্য আমেরিকা গ্রিনল্যান্ডে সৈন্য পাঠিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গ্রিনল্যান্ডের গুরুত্ব আমেরিকার কাছে অপরিসীম হয়ে যায়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয়েছিল ঠান্ডা যুদ্ধ। এবার এই ম্যাপটিকে দেখুন, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এটা হলো আমেরিকা এবং এটা হলো ইউনিয়ন। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন তাদের সমস্ত নৌবাহিনীকে এই উত্তর মেরুর দিকেই তৈরি করেছিল, যাতে যুদ্ধের সময় তারা আমেরিকা এবং ইউরোপের ওপর হামলা করতে পারে। আর এখান থেকে তারা খুব সহজেই সাবমেরিন এবং জাহাজকে আমেরিকার দিকে পাঠাতে পারে। আর এই গ্রিনল্যান্ড ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মিডল পয়েন্ট। তাই আমেরিকা চাইছিল যদি তারা গ্রিনল্যান্ড দখল করতে পারে তাহলে তারা সোভিয়েত ইউনিয়নের উত্তর দিক থেকে আসা যে কোনো মিসাইলকে ডিটেক্ট করতে পারবে। এমনকি তারা খুব সহজেই সোভিয়েত ইউনিয়নের উপর পারমাণবিক হামলাও করতে পারবে। এক কথায় আমেরিকা গ্রিনল্যান্ডের উপরে একটি মিলিটারি বেস তৈরি করতে পারবে। আর ঠিক এই কারণে 1946 সালে আমেরিকা ডেনমার্কে $100 বিলিয়ন বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিল, যার বর্তমান ভ্যালু আজকের দিনে $1 থেকে $2 বিলিয়ন। কিন্তু সেই সময় ডেনমার্ক রাজি হয়নি। তবে সেই সময় ডেনমার্ক আমেরিকার সঙ্গে একটি চুক্তি করেছিল, আমেরিকা চাইলে যে কোনো সময় গ্রিনল্যান্ডে মিলিটারি বেস তৈরি করতে পারবে। তারা চাইলে এখানে মাইনিং করতে পারবে, শহর বানাতে পারবে, তবে শুধুমাত্র একটু ভদ্র ভাষায় তাদেরকে অফিসিয়ালি জানাতে হবে। এই চুক্তির পরে 1951 সালে আমেরিকা গ্রিনল্যান্ডে একটি বিশাল এয়ারফোর্স তৈরি করেছিল,
যার নাম হলো টুলি এয়ারফোর্স বেস। আর ঠান্ডা যুদ্ধ যত দিনের পর দিন এগোতে থাকে, আমেরিকার অ্যাক্টিভিটি গ্রিনল্যান্ডে ততই বাড়তে থাকে। কিন্তু 1990 সালে যখন ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যায়, তখন গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার উৎসাহ অনেকটাই কমে যায়, কারণ ততদিনে সোভিয়েত ইউনিয়ন অনেকটাই ভেঙে গেছিল, রাশিয়া অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। টাকার অভাবে মেরু অঞ্চলে যেসব রাশিয়ার নৌঘাঁটিগুলো ছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সেই সময় চীন ততটা শক্তিশালী ছিল না যতটা আজকের দিনে রয়েছে। বলতে পারেন সেই সময় আমেরিকার সামনে তেমন বড় কোনো চ্যালেঞ্জ ছিল না, ফলে আমেরিকা গ্রিনল্যান্ডে মিলিটারি অ্যাক্টিভিটি অনেকটাই কমিয়ে দেয়। কিন্তু 2014 সালে এমন কিছু হয়, আমেরিকা আবারও গ্রিনল্যান্ড কিনতে মরিয়া হয়ে ওঠে। 2014 সালের মধ্যে রাশিয়া আবারও বেশ শক্তিশালী হয়ে ওঠে আর তারা ক্রিমিয়া দখল করে নেয়। আবার মেরু অঞ্চলে রাশিয়া সব থেকে বড় নৌঘাঁটি চালু করে। আবার রিসেন্টলি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর আমেরিকা কোনো রকম রিস্ক নিতে চাইছে না, তারা এবার রাশিয়াকে থ্রেট হিসেবে দেখছে। আবার চীনকেও এই লিস্ট থেকে বাদ দিতে পারছে না। চলুন এবার দেখে নিই আমেরিকার সামনে ঠিক কি কি সিকিউরিটি থ্রেট রয়েছে। এই ম্যাপটিকে দেখুন, এখানে রয়েছে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড আর এটা হলো ব্রিটেন। উত্তর দিক থেকে যে কোনো সাবমেরিন বা যুদ্ধ জাহাজকে আটলান্টিক বা আমেরিকার দিকে আসতে হলে তাদেরকে এই প্যাসেজটা দিয়ে আসতে হবে, আর এই প্যাসেজটাকে বলা হয় GIUK প্যাসেজ। আর আমেরিকা গ্রিনল্যান্ডকে দখল করে এই প্যাসেজটা পুরো কন্ট্রোল নিতে চায়। অন্যদিকে চীন গ্রিনল্যান্ডে একটি এয়ারপোর্ট তৈরি করার কন্ট্রাক্ট নিয়েছিল, কিন্তু আমেরিকার প্রেসারে গ্রিনল্যান্ড সেই কন্ট্রাক্ট বাতিল করে দেয়। এখান থেকে এটা পরিষ্কার যে রাশিয়া এবং চীনও গ্রিনল্যান্ডে তাদের প্রেজেন্স বাড়াতে চাইছে, আর এটাকেও আমেরিকা তাদের সিকিউরিটি থ্রেট হিসাবেই দেখছে। এবার আপনারা জানবেন, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেটের কেবলগুলো সমুদ্রের তলদেশ থেকে একটা মহাদেশকে অন্য মহাদেশের সঙ্গে কানেক্ট করে, আর গ্রিনল্যান্ডের পাশ থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবল পাস হয়েছে। আর ভবিষ্যতে রাশিয়া চাইলে এই কেবলগুলো সাপোর্টস করতে পারে আর আমেরিকার সাথে ইউরোপের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। এবার দেখুন, এই সমস্ত কারণগুলো আমেরিকা বলছে, কিন্তু গ্রিনল্যান্ড দখলের জন্য আমেরিকার বেশ কিছু হিডেন এজেন্ডা রয়েছে। ঠিক যেমনটা ভেনেজুয়েলা দখলের আগে ট্রাম্প বলেছিল ভেনেজুয়েলা থেকে আমেরিকায় ড্রাগ সাপ্লাই হয়, কিন্তু আদেও ট্রাম্পের লক্ষ্য ছিল ভেনেজুয়েলা তেলকে কন্ট্রোল করা। ঠিক তেমনি গ্রিনল্যান্ডের এই মোটা বরফের চাদরের নিচে আছে 4 থেকে 5 ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ। একটা এস্টিমেট অনুযায়ী গ্রিনল্যান্ডে প্রায় 52 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্ট। আজকের দিনে পৃথিবীর 90% রেয়ার আর্থ এলিমেন্ট চীন কন্ট্রোল করে, তাই আমেরিকা চীনের এই মনোবল ভাঙতে চায়। এছাড়া পৃথিবীর তাপমাত্রা যত বাড়ছে মেরুর বরফ ততই গলছে, আর মেরুতে তৈরি হচ্ছে নতুন সমুদ্রপথ যা সহজেই ইউরোপ এশিয়াকে কানেক্ট করবে। আর আমেরিকা গ্রিনল্যান্ড দখল করে এই ট্রেড রুটকেও কন্ট্রোল করতে চায়। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা ঠিক কিভাবে গ্রিনল্যান্ডকে দখল করতে চায়? যখন ট্রাম্পকে এই প্রশ্নটা করা হয়েছিল তখন ট্রাম্প বলেন, আমাদের সামনে সব অপশনই রয়েছে, তবে এক্সপার্টরা মনে করছে আমেরিকা প্রথমে ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেবে। আর এর জন্য গ্রিনল্যান্ডের জনগণ পিছু 1 মিলিয়ন করেও যদি ধরা হয় তবে 56 বিলিয়ন ডলার হবে। তবে ডেনমার্কের তরফ থেকে যে রিয়াকশন আসছে তাতে এটা পরিষ্কার যে ডেনমার্ক কোনোভাবেই গ্রিনল্যান্ডকে বিক্রি করতে চাইছে না। এখানেও বুঝতে হবে গ্রিনল্যান্ডের জনগণ আসলে কি চাইছে, সেটাও কিন্তু ম্যাটার করে। আমেরিকার কাছে দ্বিতীয় অপশনটা হলো যুদ্ধ করা। যুদ্ধ করলে আমেরিকা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গ্রিনল্যান্ডকে দখল করে নিতে পারবে, কিন্তু সমস্যা হলো ন্যাটো। আমেরিকা এবং ডেনমার্ক দুটোই ন্যাটো কান্ট্রি। ডেনমার্ক জানিয়েছে আমেরিকা যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে তাহলে তারা ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভেট করে দেবে, অর্থাৎ ন্যাটোর সব দেশ আমেরিকার উপর একসাথে হামলা করবে। তবে আদেও ন্যাটোর সব দেশ আমেরিকার বিরুদ্ধে যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তবে আমেরিকার সাথে যদি ন্যাটোর যুদ্ধ হয় সেটাই হবে পৃথিবীর শেষ যুদ্ধ। কিন্তু অতীতে দেখা গেছে যখন ন্যাটোর দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়, যখন তারা একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে, বাকি ন্যাটোর দেশগুলো চুপচাপ থাকে এবং সংযোজতা করার চেষ্টা করে। তবে আমার ধারণা আমেরিকা এখানে মিলিটারি অ্যাকশন নিতে পারে। রিসেন্টলি আমেরিকার ডুমসডে প্লেন 50 বছর পর লস অ্যাঞ্জেলেসে দেখা গেছে, যে প্লেন আমেরিকার প্রেসিডেন্টকে পারমাণবিক বোমার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। হয়তো ডুমসডে প্লেনকে দেখিয়ে আমেরিকা ন্যাটোকে একটি ইনডাইরেক্ট মেসেজ পাঠানোর চেষ্টা করছে যে প্রয়োজনে আমেরিকা নিউক্লিয়ার যুদ্ধ করতেও রাজি আছে, কিন্তু তাদের গ্রিনল্যান্ড দরকার। আর শুধুমাত্র আমেরিকার ডুমসডে প্লেন নয়, আমেরিকা তাদের ডিফেন্স ডিপার্টমেন্টের নাম পাল্টে ওয়ার ডিপার্টমেন্ট রেখেছে, অর্থাৎ যুদ্ধের মন্ত্রণালয়। অন্যদিকে ট্রাম্প আমেরিকার ডিফেন্স বাজেট $1 ট্রিলিয়ন থেকে বাড়িয়ে $1.5 ট্রিলিয়ন করার কথা ভাবছে, যেটা একটা বিশাল টাকা। এই যে ট্রাম্প আজকের দিনে গ্রিনল্যান্ডকে হুমকি দিচ্ছে, সেই হুমকি তিনি অলরেডি কানাডা, মেক্সিকো, পানামা এছাড়া বিভিন্ন দেশকেও দিয়ে দিয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার যে ট্রাম্প একটা বড় পরিকল্পনা করছে, আর এই পরিকল্পনাই হবে খুবই ভয়াবহ। এতদিনে আমেরিকাকে দেখা হতো
রক্ষক হিসাবে, তবে বলতে পারেন সেই রক্ষকই আজকের দিনে ভক্ষকে পরিণত হয়েছে। আপনার কি মনে হয়? আর শেষ প্রশ্নটা আপনাদের কাছে, আমেরিকা কি গ্রিনল্যান্ড দখল করে নেবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।